বাংলার কিংবদন্তি লোককথা এবং ধর্মগাথার সংমিশ্রণে সৃষ্টি হওয়া এক লোকদেবতার কাহিনী তুলে ধরব আজ আপনাদের সামনে, যাকে কিনা ব্রাত্যজনেরা বলেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন বা ভাটি অঞ্চলের অধিপতি, যা ছিল পরতপক্ষে যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ অঞ্চল। ওং দক্ষিণেশ্বরায় নমঃ। আজ আমরা এসেছি এক অজানা লোকদেবতার দর্শন করতে। নমস্কার, আমি সুব্রত এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাই যারা যারা এই ভিডিওটা থেকে নতুন আমার চ্যানেলে দেখছেন, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকে আমরা এসেছি এক অজানা লোকদেবতার দর্শন পেতে। সাধারণত আমরা দক্ষিণেশ্বর শুনলেই সবাই ভাবি যে হুগলি নদীর তীরে অবস্থিত রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীবাড়ির কথা, কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আরও একটি দক্ষিণেশ্বর মন্দির রয়েছে, যেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তো আজকে সেই দক্ষিণেশ্বর সম্পর্কেই কিছু তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বাবা দক্ষিণেশ্বরের দর্শন পেতে এই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই বলে দিই, এই বাবা দক্ষিণেশ্বর মন্দিরে তোমাদের আসতে গেলে তোমরা কিভাবে আসবে। কলকাতার অত্যন্ত ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণগামী লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী ট্রেনে উঠে নামতে হবে ধবধবি স্টেশনে। ভাড়া লাগবে মাত্র 30 টাকা এবং সময় লাগবে 40 মিনিট। সেখান থেকে টোটো করে 5 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এই দক্ষিণেশ্বর মন্দিরে। ভাড়া লাগবে মাত্র 20 টাকা। 500 বছরেরও বেশি পুরানো এই মন্দিরের কাঠামোয় এখনও ছোঁয়া মেলে ব্রিটিশ স্থাপত্যের। মন্দিরে পৌঁছে সামনেই পাবেন একটি বিশাল জলাশয়। এই জলাশয়ে ভক্তরা স্নান করে অথবা হাত পা ধুয়ে বাবার কাছে পুজো দেয়। এছাড়া যারা যারা বাবার কাছে মানত করেন তারা এই জলাশয়ে স্নান করে গণ্ডিও দেন। পাশেই রয়েছে বাবার কাছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান। সেখানে আপনারা আপনাদের জুতো জোড়া রেখে পুজোর ডালা কিনে পুজো দিতে পারবেন। এই দোকানগুলির একটিতেই আমরা গেছিলাম এবং এই দোকানের একজন ব্যবসায়ী আমাদেরকে এই স্থান সম্পর্কে সংক্ষেপে তার অভিজ্ঞতা ব্যক্ত করল। আপনার নাম? আমার নাম হচ্ছে উজ্জ্বল দাস। আপনি কতদিন ধরে এখানে দোকান রয়েছেন আপনার? এখানে ধরুন আমার বাবা তো এখানে বসতো, তা বাবার মনে না থাকার জন্য এখন আমি দোকানদারি করছি। আমি ধরুন হচ্ছে 2 বছর হলো এখানে দোকানদারি করছি আমি। আচ্ছা, আপনি যদি এই মন্দির সম্পর্কে কিছু বর্ণনা দেন। মন্দির সম্পর্কে বলতে বাবার মহিমা তো অনেক। তা বাবা এটা হচ্ছে সুন্দরবন এলাকা ছিল, সুন্দরবন ছিল, এটা অঞ্চল ছিল। তা ইনি হচ্ছে সেনাপতি ছিলেন, সুন্দরবনের অঞ্চলের ইনি হচ্ছে সেনাপতি ছিলেন। এনার নাম হচ্ছে দক্ষিণ রায়, ঠিক আছে। ইনি ওই ব্রাহ্মণ সন্তান। আজকে বাবা হচ্ছে শিবকে সাধনা করে বাবা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে এখানে। শিবের মন্ত্রতে বাবাকে এখানে হচ্ছে পুজো করা হয় এখানটায়। তা বাবার এখানে হচ্ছে স্বপ্নকারী, বাবার যে স্বপ্নকারী যে মেন পুরোহিত ছিলেন, 5টা মেন পুরোহিত ছিলেন। বাবা সেই 5টা পুরোহিতকে হচ্ছে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে তোরা এখানে হচ্ছে প্রতিষ্ঠা কর, আমি এখানে আছি এখানে বলে এখানে বাবাকে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানটাতে শিবের মন্ত্রতে বাবাকে হচ্ছে পুজো করা হয় এখানে। বাবার এখানে হচ্ছে মন্দিরে হচ্ছে বাবার তীর, পাঁচন, বাবার পাথা, সব কিছু পাওয়া যায় মন্দির থেকে। সেটা ভক্তদের হচ্ছে অনেক উপকারে লাগে।
বাবার কাছে যে যা চায় তাই পায়, বাবার কাছে যে যা ওই করে আর কি, ঢিল মেরে দিয়ে যায় বাবার কাছে মা। মানে তার মনস্কামনা এ হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে একটা ঢিল বাবার পুকুরেতে এ করে দেয়, ঢেলে দেয়। আপনার যা মনের কামনা বাসনা আপনি বাবাকে জানালেন, জানিয়ে একটা ঢিল বেঁধে দিলেন, আপনার কামনা বাসনা যখন পূর্ণ হয়ে যাবে, যে কোনো একটা ঢিল খুলে ফেলে দেবেন। আপনার ঢিলটা অন্য একজন ফেলবে, মানে অন্য লোকেরটা আপনি ফেলে দেবেন, এটাই নিয়ম আর কি। বাবার তেল খুব ভালো এখানে। বলে আপনার ধরুন হাত ভেঙে গেছে, হাতের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, বাতের বাতের যন্ত্রণা, প্যারালাইসিস রোগী, ফেরত রোগী বাবা সারিয়ে দিয়েছে, অজস্র প্রমাণ এখানে আছে। এই মন্দিরের দেখবেন চারি সাইডে দেখবেন হচ্ছে নেম প্লেট আছে, বিভিন্ন জায়গার লোক এসছে, দেখবেন তাদের ভালো মানে উপকারে হয়েছে, মানে লেগেছে বলে তারা মন্দিরে অনেক দান ধ্যান করে গেছে এখানটাতে। এই যে শিবের যে মন্দিরটা হয়েছে ক্যানিং নদীর ওপারে হচ্ছে, চুনোখালি থেকে এক ভদ্রলোক এটা করে দিয়েছে, টোটাল মন্দিরটাই করে দিয়েছে। তাহলে ওনার উপকারে লেগেছে, কাজে লেগেছে, বাবার এখানে এসছে, কাজে লেগেছে বলে ওনার ভালো লেগেছে, উনি মন্দিরটা এখানে করে দিয়েছে। মেলার আগে মন্দিরটা আর কি উদ্বোধন হলো আর কি। বাবার মহিমা খুব ভালো, বাবাকে যে ডাকবে বাবা এক ডাকে ডাকে। বাবার যে অনুষ্ঠানটা হয় কখন হয়? বাবার অনুষ্ঠান হয় চৈত্র মাসে, বাংলা 26 তারিখ থেকে হয়। আচ্ছা, বাংলা 26 তারিখ আর ইংরাজির 10 তারিখ। আচ্ছা, ইংরাজি মানে তখন ওই এপ্রিলের 10 তারিখ মতো হয়। এই 4 দিনের মেলা হয় এখানে। আচ্ছা, এই একবারই বছরে এখানে 3টে মেলা হয়। আচ্ছা, এই সন্ন্যাসের মেলাটা হয় চৈত্র মাসে হয়, আর অম্বুবাচী আছে আষাঢ় মাসে হয়, 7 তারিখে লাগে, যেটা সমস্ত মানে মন্দির বন্ধ থাকে, শুধু আমাদের বাবার মন্দিরে হয়, আচ্ছা, পুজো হয়। আচ্ছা, 3 দিন মতো মন্দির বন্ধ থাকে। আপনি বাড়িতে বাবা মাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। অম্বুবাচীর সময় 3 দিন বন্ধ মানে বাড়িতে ঠাকুরের আমরা কোনো দিই না, আমরা ভোগ টোগ আমরা দিই না, আমাদের বাবার মন্দিরেই একমাত্র পুজো হয় এখানে। মানে বহু ভক্ত এখানে আসে, পুজো দিতে আসে। আর পয়লা মাঘ বাবার জন্মদিন, মাঘ মাসের 1 তারিখ পয়লা মাঘ। পয়লা মাঘ বাবার জন্মদিন, এখানে বাবার গায়ে সকাল থেকে বাবার গায়ে রং হয়। আর ওই একদিন বাবা হচ্ছে আঁশ খায়। জন্মদিন যেহেতু, জন্মদিনে যেরকম ধরনের খাবার দাবার আমরা খাওয়া দাওয়া করি, ওই একটা দিন বাবাকে দিতে হয়, সব কিছুই দিয়ে বাবাকে ভোগ দিতে হয়। এবার সেই প্রসাদ খাওয়ার জন্য বহু ভক্ত এখানে আসে। এখানে রাত 2:30-টে পুজো হবে, আর ওদিনকে পাঁঠা বলি দিতেই হবে। আচ্ছা, পাঁঠা বলি দিয়ে ওনাকে মানে ভোগ ওনাকে দিতে হবে। আর নাহলে 365 দিন মানে ওই দিন বাদ দিয়ে 365 দিন হচ্ছে নিরামিষ ভোগ, বাবাকে অন্ন সেবা দিতে হয়। ওই দিন ছাড়া এমনি বলি দেওয়ার প্রথা রয়েছে এখানে? হ্যাঁ, মানে শনিবার মঙ্গলবার যে ভক্তরা যদি নিয়ে আসে, পাঁঠা নিয়ে আসে, ওই দিন তার বলি হবে, ঠিক আছে। যদি না আনে তাহলে তার হবে না। আর পয়লা মাঘেতে মানে পাঁঠার বলি মানে দিতেই হবে। ওই পাঁঠার মাংস দিয়ে বাবাকে ভোগ রান্না করা হয়, ভোগ বাবাকে দেওয়া হয়, সেই ভোগ নিয়ে সমস্ত ভক্তদেরকে দেওয়া হয়। রাত 2:30-টে পুজো হয়, সকাল থেকে বাবার গায়ে রং হয়, তার আগে মন্দির টন্দিরগুলো রং টং হয়ে যায়। আচ্ছা, এবারে কি একটা সাপ্তাহিক পুজোর একটা বলে দিন, যদি পুজো কখন হয়? সপ্তাহে পুজো বাবার পুজো প্রতিদিনই হয়। বাবার বার হচ্ছে শনিবার আর মঙ্গলবার। সকাল 9টায় একটা পুজো হয়, দুপুর 2:30টায় একটা পুজো হয়। শনিবার আর মঙ্গলবার। আর বাকি দিনগুলো পূজায় হচ্ছে 11টায়, আর দুপুর 1টায় বাবার হচ্ছে অন্ন ভোগ হয়। যত ভক্ত থাকে সমস্ত ভক্তদের হচ্ছে প্রসাদ দেওয়া হয়। তার জন্য কোনো পয়সা করিও নেওয়া হয় না, এমনিতেই দেওয়া হয়। প্রতিদিনই হয় ভোগটা প্রতিদিনই। যত ভক্ত থাকে সব ভক্তদের দেওয়া হয় প্রসাদ। আচ্ছা, ধন্যবাদ দাদা। হ্যাঁ, শুনলেন বাবা এখানে কতটা জাগ্রত। এই মন্দিরে এখনও প্রচলিত আছে পশু বলির রেওয়াজ। ভক্তগণেরা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করে যান। সেই মনস্কামনা পূর্ণ হলে তারা পাঁঠা বা হাঁসের বলি দেন। শনিবার এবং মঙ্গলবার চলে এই পর্ব। আসুন এবার আপনাদের সকলকে বাবার দর্শন করাই। এখানে বাবার 7 ফুট উঁচু মূর্তি, সাদা গায়ের রং, মোটা কালো গোঁফ, বড় বড় চোখ, পরনের জামা, ধুতি, বুট, মাথায় রয়েছে মুকুট, কোলে রয়েছে একটি বন্দুক, দেখে মনে হলো পাখি মারার বন্দুক।
তাছাড়াও পিছনের দেওয়ালে ঝোলানো রয়েছে কাগজ ও কাঠের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেমন তীরধনুক, তলোয়ার। এছাড়াও বিগ্রহের পায়ের কাছে রয়েছে একটি বড় সিঁদুর লেপা পাথর ও একজোড়া খড়ম, যা মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠার বহু বছর আগে থেকেই পুজো হয়ে আসছে। গর্ভগৃহে ঢুকতে গিয়ে দেখলাম মন্দিরের চারপাশে প্রচুর মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য ইট বেঁধে রেখেছেন। আচ্ছা, বিড়ালের বোনপোর নাম জানেন কি? সেটা হচ্ছে আমাদের বাঘ। আর বাঘেরই দেবতা বলতে আমরা জানি দক্ষিণ রায়কে। 1686 থেকে 1687 খ্রিস্টাব্দে বাংলার লোককবি কবি কৃষ্ণরাম দাসের রচয়িত রায়মঙ্গল কাব্যগ্রন্থে এই দক্ষিণ রায় সম্পর্কে কিন্তু বিস্তারিত বিবরণে আলোচনা করা আছে। 16 শতকে দক্ষিণ রায়ের এই সুন্দরবন অঞ্চলের সীমানা ছিল পূর্বে বাঁকড়া জেলা, পশ্চিমে ঘাটাল, উত্তরে ভাগীরথী এবং দক্ষিণে কাকদ্বীপ পর্যন্ত। এই অঞ্চলের সেনাপতি ছিলেন কিন্তু এই দক্ষিণ রায়, এবং এখানকার এই সুন্দরবন অঞ্চলের বাঘ তথা বিভিন্ন রকমের পশু পাখি থেকে শুরু করে সুন্দরবনের যত মানুষ রয়েছে সকলেরই কিন্তু কাছে কিন্তু তিনি দেবতা সমান ছিলেন। তাই কিন্তু আজ তিনি লোকদেবতা হিসাবে এখানে পূজিত হন। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ততক্ষণ স্টে টিউন, স্টে সেফ অ্যান্ড বি বং। টাটা।